নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি। আপনারা সরাসরি আপনাদের শরীর এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে ডাক্তারবাবুদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন, আলোচনা করতে পারেন এবং কিভাবে একটা পার্মানেন্ট সলিউশন পাওয়া যায়, কিভাবে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়, সেই নিয়ে কিন্তু আমরা বিশদভাবে আলোচনা আমাদের থাকে। তখন প্রত্যেক এপিসোডটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের শরীর সংক্রান্ত, স্বাস্থ্য সম্পর্কিত বা কোনোভাবে মানসিকভাবে যদি আপনি বিধ্বস্ত হয়ে থাকেন বা কোনো আপনার হয়তো স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে হয়তো আপনি জর্জরিত হয়ে রয়েছেন বা সেই সমস্যা নিয়ে নানান প্রবলেম তৈরি হচ্ছে, কিভাবে তার থেকে একটা সলিউশন পাবেন, অবশ্যই আমাদের কিন্তু সেইভাবে আলোচনা চলে। আজকেও কিন্তু আমরা একটা বিশেষ আলোচনা রেখেছি, লিভার সংক্রান্ত আলোচনা, লিভারের সমস্যা নিয়ে আলোচনা আজকে আমরা রাখছি। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী, মেডিকেল কনসালটেন্ট। আপনারা তো জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে আপনি কিন্তু একটি সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। তার কারণ একেবারে এই চিকিৎসাটি কিন্তু একেবারে প্রাকৃতিক উপায়ে কিন্তু ভেষজ গুণ সমৃদ্ধ সেই চিকিৎসা, যার মাধ্যমে আপনি কিন্তু একেবারে আপনার মানে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বিভিন্ন রোগের কিন্তু একটা সুন্দরভাবে উপশম দেওয়া যায়, একটা সলিউশন দেওয়া যায় এবং সেই সলিউশনটা কিন্তু ভীষণভাবে আপনার জীবনে ভীষণভাবে কাজে লাগে, এই কথাই বলবো। তখন পার্মানেন্ট একটা জায়গা পৌঁছে দেয়। সেখানে কোনো অন্য কোনো ভেষজ যেটা হয় আমাদের কি হয়, সাইড এফেক্ট থাকে, অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বা রাসায়নিক কেমিক্যালস দ্বারা ঔষধ তৈরি হয়, সেই জায়গাটা একেবারেই নয়। এমনকি আপনি হয়তো 3 বার 4 বার বা 2 বার 3 বার এরকম করে কিন্তু আপনি অপারেশন করছেন, তাতেও আপনি সাকসেস পাচ্ছেন না। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনার কিন্তু সেই জায়গাটা একেবারেই নয়, কাটা ছেঁড়ার ব্যাপার নেই, অপারেশনের ব্যাপার নেই, একেবারে আপনি কিন্তু একটা সুন্দরভাবে একটা নিরাময় হচ্ছে, আপনার বিভিন্ন রোগ থেকে আপনি একটা মুক্ত জীবন খুঁজে পাচ্ছেন, রোগমুক্ত জীবন আপনি উপহার পাচ্ছেন। আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, সেই নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা চলবে। তখন আমাদের সঙ্গে যখন স্টুডিওতে বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক রয়েছেন, তিনি কিন্তু আমাদের সেইভাবে একটা সুপরামর্শ দেবেন, মানে একটা সঠিক অ্যাডভাইস দেবেন এবং কিভাবে একটা সঠিকভাবে ডায়াগনোসিসের মাধ্যমে কি বলবো প্রপার ট্রিটমেন্টটা পাওয়া যায়, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রপার ট্রিটমেন্টটা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সেই কাজ করে যাচ্ছে এবং গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের পথ চলা, ভীষণভাবে তারা কিন্তু সাকসেসফুল। আজকে যখন আমরা এস ভাদুরীকে সঙ্গে পেয়েছি, মেডিকেল কনসালটেন্ট এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, তার কাছ থেকে কিন্তু আমরা আজকে জেনে নেব। আমাদের আজকের টপিকটা কিন্তু রেখেছি লিভার সংক্রান্ত। এছাড়া আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা রাখতেই পারেন তার কাছে। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন আমাদের সঙ্গে ডাক্তারবাবু। ডাক্তারবাবু স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমে আমি ইন্ট্রোতে অনেকটাই বললাম যে আমরা তো বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই, বিভিন্ন রোগ আমাদের অ্যাটাক করে, এটা আমাদের যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ আমাদের এটা চলবে। কিন্তু আমরা যদি আগে থেকে একটু কেয়ারফুল হই, আগে থেকে অ্যালার্ট হই, সচেতন হই, রোগ সম্পর্কে যদি আগে থেকে আমরা কিছু সিমটম বা কিছু আমরা যদি ফিল করতে পারি, বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই রোগগুলো বিশেষভাবে আমাদের ঘায়েল করতে পারে না। আপনারা সেইভাবে কিন্তু সুন্দর করে আপনারা অ্যাডভাইসগুলো দিচ্ছেন। আজকে কিন্তু আমরা একটা লিভার সংক্রান্ত বিষয়, আমাদের শরীরে যেটা কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ অর্গান, লিভার ফাংশন বা লিভারের সমস্যা বা লিভারের আগে থেকে আমরা কিভাবে বুঝবো যে এই সিমটমগুলো আমাদেরকে হয়তো এই রোগে আমরা আক্রান্ত হতে পারি, আমরা আজকে জানবো সে বিষয়। তো প্রথমেই বলি যে লিভারের যে সমস্যাগুলো, এগুলো কিন্তু অনেকটা পরে কিন্তু আমরা বুঝতে পারি। অলরেডি অনেকটা যখন খারাপ হয়ে যায় তারপরে কিন্তু কোনো একটা সিমটম দেখে আমরা তারপর ডাক্তারবাবুদের কাছে যাই। তখন ডাক্তারবাবু যখন টেস্ট করা, তখন কিন্তু আমরা বুঝি যে আমাদের লিভারের সমস্যা হচ্ছে। এটা হচ্ছে সাধারণভাবে যারা ধরুন সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবনে এটা সাফার করছেন তাদের জন্য বললাম, এই ব্যাপারটাই হয়। তো অ্যাকচুয়ালি কি হয়, লিভারকে আমাদের কিন্তু সেকেন্ড ব্রেন বলা হয়। কেন সেকেন্ড ব্রেন বলা হয়? লিভারের সবচেয়ে বড় একটা ফাংশন আছে শরীরে, সেটা হচ্ছে যে আমাদের যে বডিকে ডিটক্সিফাই করে। ডিটক্সিফাই বলতে কি করে, আমরা যে কোনো কিছু যখন শরীরের মধ্যে প্রবেশ করাই, আমাদের মানে মুখ দিয়ে যে কোনো, ধরুন সেটা আমাদের খাদ্য খাবার হতে পারে, সেটা আমাদের কোনো ওষুধ হতে পারে, বা সেই খাদ্য খাবারের মধ্যে কিছু ভালো খাদ্য খাবার, কিছু খারাপ খাদ্য খাবার, সেগুলো থাকতে পারে। যাই আমাদের মুখ দিয়ে প্রবেশ করছে না কেন, সেটা যখন আমাদের বডিতে অ্যাবজর্ব হয়, তার আগে কিন্তু ব্লাডে যাওয়ার আগে এটা কিন্তু লিভারের থ্রুতে পাস করতে হয়।
লিভার ঠিক করে দেয় কাকে অ্যালাউ করবে আমাদের ব্লাডে যেতে, কাকে অ্যালাউ করবে না। তার জন্য এটার একটা বিশাল বড় বড় রোল রয়েছে। এবং যেই খাবারগুলো শরীরের জন্য মানে ক্ষতিকারক, সেই জায়গায় সেই খাবারগুলোকে কিন্তু লিভার কিন্তু, বা যেই জিনিসগুলো যদি ক্ষতিকারক হয় সেইগুলোকে কিন্তু লিভার অ্যালাউ করে না আমাদের ব্লাডে যেতে। এটা হচ্ছে লিভারের মেইন ফাংশন। তার পাশাপাশি লিভারের আরেকটা বড় ফাংশন, সেটা হচ্ছে আমাদের যে ডাইজেশন, আমাদের যে মেটাবলিজম বলা হয়, পাচন ক্রিয়াটা যেটা পুরোটা, সেইটায় কিন্তু হেল্প করে বিভিন্ন ধরনের এনজাইমস দিয়ে, বা জুস আছে, তো সেই জুস দিয়ে আমাদের কিন্তু হেল্প করে আমাদের ডাইজেশনে। এটা হচ্ছে লিভারের একটা বড় ফাংশন। তো যখন আমাদের লিভারের কোনো সমস্যা হয়, তার মানে আমাদের লিভার এই কাজগুলো করতে করতে গিয়ে উইক হয়ে গেছে, এবং তখন সে নিজের কাজ সঠিকভাবে করতে পারছে না। যখন সে নিজের কাজগুলো সঠিকভাবে করতে পারে না, তখনই কিন্তু দেখা যায় যে লিভারের মধ্যে সমস্যা হচ্ছে। আর তার সিমটম আমরা দেখতে পাই। কেমন কেমন সিমটম দেখতে পাই এটা একটু আলোচনা করে নেওয়ার ব্যাপার আছে। যে সিমটম গুলো আমরা আলোচনার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে। বলুন, কি সমস্যাটা বলুন। আমার নার্ভের সমস্যা। 2021 সাল থেকে ওষুধ খাচ্ছি। ওষুধ না খেলে মনে হয় যে রাস্তায় হাঁটতে গেলে মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবো। আচ্ছা, নার্ভের সমস্যা মানে আপনার কি হয়? মাথা ঘোরায় নাকি কি হয়? সমস্যাটা কি হয় ওটা বলুন। খুব অস্বস্তি করে। আমি রাস্তায় হাঁটতে গেলে না খেলে ওষুধটা একদিন যদি না খাই, তো মনে হয় যে হাঁটতে গেলে অজ্ঞান হয়ে পড়ে যাবো। আচ্ছা, আপনার কি কোনো সময় এরকম অজ্ঞান হয়ে গেছিলেন? না, এমনি হয়নি, কিন্তু মনে হয় যে এটা হয়ে যাবো। প্রতিদিন অস্বস্তি করে, শরীরে ঘাম হয়, গরমের দিনে তো খুবই ঘাম হয়, মানে শরীর খারাপ লাগে, তাই তো? খুব খারাপ লাগে। হ্যাঁ। আর আপনি এটা যে নার্ভ থেকে হচ্ছে কিভাবে বুঝলেন? আপনার কি নার্ভের আগে কোনো ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম। ওই কোভিড যখন করোনা হয়েছিল তখন ভ্যাকসিন নিয়েছিলাম। হুম। হ্যাঁ, তারপর থেকে ওই ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। তখনই ডাক্তারবাবু মানে মেডিসিন দেয় আমাকে। হ্যাঁ, নেক্সিটোফোর্ট আর ওই ক্লোনাফিড 0.50 mg ট্যাবলেট, এই ওষুধগুলো খেয়ে আমাকে কন্টিনিউ থাকতে হয়। আচ্ছা, এখন মানে মেন প্রবলেম হচ্ছে আপনার বাইরে বেরোলে একটা মনে হয় যেন আমি পড়ে যাব, আপনার টলমল হয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আর এমনি প্রেসার, সুগার এগুলো কি নর্মাল আছে? এগুলো আপনার গরম পড়লে একটু বেড়ে যায় প্রেশারটা, ঠান্ডায় ঠিক থাকে। আচ্ছা, আর সুগারটা কি আছে? নর্মাল আছে? সুগার নর্মাল আছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি শুনুন টিভিতে। ঠিক আছে, দেখুন নার্ভের সমস্যা হয়। আর আপনি করোনা বললেন, দেখুন করোনার সময় অনেকেরই কিন্তু কিছু কিছু সাইড এফেক্ট দেখা গেছে, এবং সেই সময় যে ট্রিটমেন্টটা ছিল বা ধরুন ভ্যাকসিনেশন ছিল, তার থেকেও অনেকের হয়তো প্রবলেম হতে পারে। এটা কিন্তু দেখা গেছে, কারণ অনেকেই আমাদের কাছে এসে কমপ্লেন করে যে ভ্যাকসিন নেওয়ার পর আমার শরীরে প্রবলেম এসছে, এটা বলে। এবার ধারণাটা সত্যি মিথ্যে এটা যতক্ষণ না তার কোনো রিসার্চ হচ্ছে সেটা তো বোঝা যায় না, তাই আমি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করব না। আমি মেন বলবো যে কারণেই প্রবলেমটা হোক, তার কিন্তু সমাধানটা করতে হবে। এবার আপনার যে ব্যাপারটা হচ্ছে, আপনি বাইরে গেলেই মনে হচ্ছে আপনি পড়ে যাবেন, তার মানে আপনার একটাকে বলে গেট ইনস্টেবিলিটি, মানে আপনার হাঁটা চলার যে ধরনটা সেটা মানে আনস্টেবল হয়ে আছে। ঠিক আছে, এইটা কি হচ্ছে? ঠিক হচ্ছে না, কারণ আপনার মাথায় কোনো একটা প্রবলেম হচ্ছে যেটা আপনি ফিল করছেন। ঠিক আছে, অবশ্যই ব্রেনের ব্যাপারগুলো নার্ভ দিয়েও বোঝানো যায়, একই ব্যাপার, নার্ভ আর ব্রেনের একই জায়গায় জিনিসটাকে আলোচনা হয়। তো এর জন্য কিন্তু আয়ুর্বেদায় ভালো ট্রিটমেন্ট আছে। কেন আবার সেই বলে দিলাম, এই জন্য আয়ুর্বেদায় ভালো ট্রিটমেন্ট আছে কেন? আমাদের এখানে অনেক মানুষ এসছে যাদের বিভিন্ন ধরনের নার্ভের সমস্যা ছিল। সেখানে অনেকের স্ট্রোক পেশেন্ট আছে, যে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, একটা সাইড প্যারালাইসিস হয়ে গেছিল, সেখান থেকে তারা কিন্তু রিকভারি করেছে। প্রথমে তারা ওষুধ খেয়েছে, বিভিন্ন ধরনের পদ্ধতি থেরাপি করেছে, দেখা গেছে কিছুটা ইমপ্রুভ হয়েছে কারো কারো ক্ষেত্রে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা গেছে কম ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক দিন করার পরেও কিছু রেজাল্ট পায়নি। সেরকম মানুষও কিন্তু আমাদের কাছে আসছে, বিভিন্ন ধরনের আসে, কারো কিছু অল্প ভালো হয়েছে, কারো একটু কম বেশি ভালো হয়েছে, এরকম। আলটিমেটলি যখন পুরোটা যখন সুস্থ না হয় মানুষ, তখনই কিন্তু আরেকটা প্যাথির উপর
তার ভরসাটা জন্মাতে থাকে যে চেষ্টা করে দেখি আরেকবার। সেরকম পেশেন্ট কিন্তু আমাদের কাছে অনেক আসে এবং তারা কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে ফেরে। এটা আপনাকে আমি বললাম। আপনার ক্ষেত্রেও যেটা হয়েছে, শুধু মেডিসিন নয়, আমাদের এখানে শুধু মেডিসিনের ট্রিটমেন্ট হয় না, এখানে তার পাশাপাশি কিন্তু পঞ্চকর্ম ট্রিটমেন্ট হয়। পঞ্চকর্মা কিন্তু আয়ুর্বেদের একটা বড় পার্ট, এবং পঞ্চকর্মা ট্রিটমেন্ট করলে কি হয়, বডিকে ডিটক্সিফাই করা হয়, শোধন করা হয় এবং বডিকে রিজুভিনেট করা হয়, মানে তার শক্তি ফিরিয়ে দেয় শরীরকে। ঠিক আছে, এই দুটো কাজ কিন্তু পঞ্চকর্মা থেরাপি করে। সেই ব্যবস্থাগুলো আমাদের এখানে আছে এবং এই দুই পদ্ধতি মানে পঞ্চকর্মা এবং তার পাশে মেডিসিন, এই দুটো ট্রিটমেন্ট করিয়ে কিন্তু কঠিন থেকে কঠিন রোগ কিন্তু মানুষের সেরে যেতে পারে। আপনার ক্ষেত্রেও সেটা হবে। আপনি আসুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এখানে ডাক্তারবাবুদের দেখাবেন। আমাদেরকে দেখানোর পর আপনি যে ট্রিটমেন্টটা পাবেন, দেখবেন আস্তে আস্তে আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আর যখন আসবেন, আগের যদি রিপোর্টগুলো থাকে চেষ্টা করবেন সেগুলো নিয়ে আসতে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বেলুর থেকে বলছি। বলুন, সমস্যাটা বলুন। সমস্যা বলছে না, আমার মানে এখনকার এই ক্ষেত্রে একটা নার্ভাস প্রবলেম এসে গেছে। আচ্ছা, নার্ভাস হয়ে যাচ্ছেন সব ব্যাপারে, তাই তো? বয়স কত এখন? এখন বয়স কত? 24। 24। শুনুন, মানে কি হয় একটু বলুন আমায়, মানে নার্ভাস কি ব্যাপারে হচ্ছেন? মানে ধরুন অল্পতেই না কোনো টেনশন এলে আমার একটা প্যালপিটেশন হয়, মানে হাত ফাত কাঁপতে শুরু করে। আচ্ছা আচ্ছা, আপনার কি কোনো ধরনের কোনো সময় এই একটা বড় কোনো ঘটনা ঘটেছিল যেটায় আপনি খুব বেশি এরকম সিচুয়েশন ফিল করেছিলেন, নার্ভাস বা কিছু, বা ভয় না, পেয়েছিলেন? এরকম কিছু হয় না। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বাবা যখন ধরুন কোনো ব্যাপার নিয়ে কিছু বকে ফেললো বা কিছু, আমার এইগুলোতে বেশি প্যালপিটেশন হয়। আচ্ছা, মানে বাবা বকলে আপনার ভয় লাগে, তাই তো? যে যদি বাবা বকে, এই ব্যাপারগুলো চলে আসে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে তার মানে বাবা আপনাকে ওটা সচরাচর আমার বকা দেয় না? একটা ভিতর থেকে। বাবা কি কোনো সময় বকা দিতে, মানে ছোটবেলায় দিতেন না দিতেন না? হ্যাঁ হ্যাঁ, দিতেন। মানে কম মানে হঠাৎ দিতেন নাকি সব সময় দিতেন? আমি সেটাই জানতে চাইছি। না, হঠাৎ। এক্স্যাক্টলি। আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি শুনুন। দেখুন, এটা একটা বেশ Trauma, হ্যাঁ, জাতীয় হতে এই পারে মানে নাকি? ব্যাপারটা কি হয়, Nervous, এটা একটা কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। Psychological। এই সাইকোলজিক্যাল ব্যাপারটারও কিন্তু ট্রিটমেন্ট করাতে হয়, না হলে কি হবে, আজকে বাবার ব্যাপারে যেটা হচ্ছে, কালকে ধরুন আপনার বিয়ে হলে আপনার হাজবেন্ডের ব্যাপারে হতে পারে, বা আপনি কোথাও জব করছেন সেখানে আপনার বসের ব্যাপারে হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু চলে আসবে। মানুষের কি হয়, ধরুন যার থেকে যেটা এক্সপেক্ট না থাকে, এক্সপেকটেশন যদি তার থেকে সেটা না থাকে, সেটা যখন তার থেকে পায়, তার থেকে পেলে সে কিন্তু মানে আপসেট হয়ে যায়, মন খারাপ হয়। এটা হচ্ছে ফার্স্ট বিগিনিং। এবং দিনের পর দিন এটা হতে হতে তার যে কনফিডেন্সটা সেই ব্যক্তির ওপর থেকে কিন্তু কমতে থাকে। মানে কি কমতে থাকে, মানে আমাকে উনি বকবেন না, বা আমার ভুল কিছু উনি কিছু বলবেন না আমার ভুলে, বা ওনার কাছে আমার সব সময় প্রায়োরিটি আছে, এই ব্যাপারটা যখন কমতে থাকে, কিন্তু আপনার সাথে তার বন্ডিংটা ভালো, সেটা বাবা মা হতে পারে, বা ধরুন আপনার রিলেটিভস এর কেউ হতে পারে, সেটা আপনার ফ্রেন্ডস হতে পারে, হাজবেন্ড ওয়াইফ হতে পারে, বা ধরুন অফিসের বসও হতে পারে। ঠিক আছে, যার সাথে হোক, বন্ডিংটা যার সাথে ভালো এবং আপনি তার থেকে এক্সপেক্ট করেননি এই বকা বা ধরুন একটা নেগেটিভ কিছু, তখন প্রথম কিন্তু আপনার ওটায় একটু স্ট্রেস হবে, টেনশন হবে, এবং দিনের পর দিন যখন হতে থাকবে তখন কিন্তু আপনি ভাববেন এই হয়তো আমার ভুল হচ্ছে, এই হয়তো আমাকে বকা দেবে, এই কাজটা আমি করে ফেললাম। তখন মাথায় কিন্তু ওটা ব্যাক অফ দ্য মাইন্ড আপনার ঘুরতে থাকবে। আর যখন সেটা সত্যি সত্যি হয়ে যাবে, আপনি তখন কিন্তু দেখবেন আপনার কিন্তু এই যে যেটা বললেন, কাঁপবেন, শরীর কাঁপতে পারে, প্যালপিটেশন মানে বুক ধড়পড়ানি, এগুলো হতে পারে, আপনার নার্ভাসনেস বেড়ে যেতে পারে, এগুলো কিন্তু হয়। এবং আরো কিছু পরে কিন্তু আপনার এটা ডিপ্রেশনেও মানুষ চলে যায়। এটার থেকে যত দিন বাড়বে এক একটা মোড চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, বা এক একটা স্টেপ চেঞ্জ হতে থাকে। প্রথমে তার প্রথমে দুঃখ হয়, মন খারাপ হয়, তারপরে আস্তে আস্তে দেখুন এই যে প্যালপিটেশনটা এটা চলে আসছে, কনফিডেন্স হারাচ্ছে নিজের উপরে, আর একটা টাইমে গিয়ে কিন্তু এটা ডিপ্রেশন হয়। এটা হাজবেন্ড ওয়াইফের রিলেশনে আমরা অনেক দেখতে পাই যে ওয়াইফ অসুস্থ হয়ে গেল। বিশেষ করে দেখবেন মহিলাদের এই প্রবলেমগুলো বেশি হয়। তার কারণ হচ্ছে মহিলাদের আর পুরুষদের মধ্যে একটু ডিফারেন্স আছে কি, যে কোনো সিচুয়েশনে যদি দেখা যাচ্ছে সেটা পুরুষরা যদি নিতে না পারে, তাহলে সেটাকে হয় ফাইট করে, নাহলে ফ্লাইট হয়, মানে সেখান থেকে সরে যাবে।
ঘরেও দেখবেন আপনার মা বাবার মধ্যে যখন একটু কথা কাটাকাটি হবে, দেখবেন সাধারণভাবে, সবকিছুরই ব্যতিক্রম আছে, সাধারণভাবে দেখবেন বাবা সেই জায়গাটা থেকে সরে যাবে দুটো কথা বলে, আর না হলে দেখবেন যে কাউন্টার করছে। যদি দেখবেন চুপ করে গেছে, মাও যদি বাবার সাথে কনফ্রন্টেশন হয়, মানে তর্কাতর্কি হতে থাকে, বাবা চুপ করে গেলে কিন্তু মা আরো রেগে যাবে দেখবেন। এটা হচ্ছে মহিলাদের নেচার, এটা বাই ইনস্টিংক্ট, এটা কেউ তৈরি করে না, ঠিক আছে? মহিলারা যতক্ষণ না একটা কিছু প্রকাশ করতে পারে, আমি কেন বলছি এই কথাগুলো, যে যতক্ষণ না একটা কিছু প্রকাশ করতে পারে, সেটা তার আনন্দ হোক বা তার দুঃখ হোক, সেটা কিন্তু ভেতরে তার মধ্যে খুব বেশি করে রিয়াকশন হতে থাকে। এর জন্যই দেখবেন অনেক সময় বলে না মহিলারা কিছু গোপন রাখতে পারে না, এগুলো কিন্তু সায়েন্টিফিক ব্যাপার, এটা কোনো কারো দোষ না, কেউ বলে ফেলছে যে, তার কারণটা হচ্ছে এটাই, সে তখনই খুশি হয় একজন মহিলা, বা স্যাটিসফাইড হয় যখন সে ব্যাপারটাকে কারো সামনে, তার সেটা ব্যক্তিগত ব্যাপার হতে পারে, তার জন্য তার কেউ এমন থাকে যাকে সে বললে সেটায় মানে প্লিজড হয়, আনন্দ পায়, মানে খুশি হয়, এই ব্যাপারটা থাকে। তার জন্য যখন এরকম প্যানিক হতে থাকে, সে যদি কাউকে প্রকাশ না করতে পারে, তাহলে কিন্তু ডিপ্রেশনের দিকে সে কিন্তু চলে যাবে। আপনার এটাকে ট্রিটমেন্ট করান, আর পজিটিভ ভাবুন। বাবা তো বকতেই পারে, ভুল হলে বকছে, আজকে বাবা আপনাকে বলছে, একদিন দেখবেন আপনি আপনার সন্তানকে বলছেন, এটা প্র্যাকটিক্যাল। বাবা কেন বকছে? বাবা এই জন্যই বকছে যে বাবার অভিজ্ঞতা আপনার থেকে বেশি। আপনি হয়তো টেকনোলজি নিয়ে, যেহেতু আপনার বয়স কম, আপনি টেকনোলজিটা ভালো জানতে পারেন, কিন্তু লাইফ নলেজ যেটা বলে, অভিজ্ঞতা, জীবনের যে অভিজ্ঞতা, জীবনের যে শিক্ষা, সেটা আপনার থেকে আপনার বাবার এক্সপিরিয়েন্স অনেক বেশি। সেই জন্যই বাবা আপনাকে সাবধান করে বা গাইড করে, যাতে আপনি কোনো একটা সমস্যায় না পড়ে যান, বা কোনো একটা কিছু করে আপনার বিপদ না হয়ে যায়। তার জন্যই প্রত্যেক মা বাবা কিন্তু এটা করে। হ্যাঁ, সবকিছুরই ব্যতিক্রম আছে। দেখবেন অনেক বাবারা আছে যে সব ব্যাপারেই এতটা বেশি বলে ফেলে, তখন ইরিটেশন হয়ে যায়, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনার ব্যাপারটা যেটা বলছেন, তার জন্য কিন্তু এইটাই, আমি যে প্রথমে যেটা বললাম ব্যাপার, ওটাই আছে। তার জন্যই একটাই কাজ করুন, আপনি ফেলে রাখবেন না। আমাদের এখানে বললাম শুধু মেডিসিন না, তার সাথে সাথে পঞ্চকর্মা থেরাপি হয়। পঞ্চকর্মার মাধ্যমে কিন্তু মেন্টাল প্রবলেমও খুব ভালো, কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মেন্টাল বলাতে ভাববেন না কেউ পাগল হয়ে গেছে তার চিকিৎসা, পাগল নয়। আমাদের ইন্ডিয়াতে সাইকোলজিস্টদের বা সাইকিয়াট্রিস্ট ট্রিটমেন্ট গুলো লোক ভাবে যে মানে পাগলের ট্রিটমেন্ট, আসলে এটা ভুল। প্রত্যেক ব্যক্তির একটা কিন্তু ডাক্তারবাবুদের সাথে কাউন্সিলিং করা দরকার। আমাদের এখানে আসলে আপনি সেই কাউন্সিলিংটা ট্রিটমেন্টের মধ্যেই পেয়ে যাবেন, যে আমি যে এরভাবে কথা বলছি আরো সুন্দর করে দেখবেন আপনাকে কাউন্সিলিং করা হবে, যে আপনি কেন ভয় পাচ্ছেন, এই পুরো ব্যাপারটা, ঠিক আছে? মেডিসিন থাকবে, পঞ্চকর্মা থাকবে, তার সাথে আপনাকে একটা কি বলবো, মানসিক যে শক্তি, সেটাও কিন্তু আপনি আমাদের এখান থেকে পাবেন। এবং নিজের মনকে কিভাবে ঠিক রাখবেন, তার জন্য কি টেকনিক আছে যোগা প্রাণায়ামের, সেগুলো এখানে শেখানো হয়। সব নিয়ে কিন্তু একটা মানুষকে সুস্থ করা হয়। এবং যখন আপনি সুস্থ হয়ে যাবেন, দেখবেন সম্পূর্ণভাবে সুস্থ হবেন। এমন নয় যে আপনি ওষুধ খেলে ঝিমিয়ে থাকছেন, আপনার টেনশন হচ্ছে না, ওষুধ বন্ধ করলে আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, ওরকম ব্যাপার নেই। এটা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এখানে প্রত্যেকটা রোগকে গভীরভাবে পর্যবেক্ষণ করার পর কিন্তু তার সমাধান দেওয়া হয়। এবং তার জন্যই দেখবেন এখানে কিন্তু সাকসেস রেট অনেক বেশি পেশেন্টের। যারা আসে ম্যাক্সিমাম, মানে মোস্ট অফ দ্য পেশেন্ট, প্রায় 100%, প্রায় 100% লোক কিন্তু এখান থেকে সুস্থ হয়ে যায়। আর এনবিপিতে মানে সব রকম চিকিৎসা হয়, সেটা তো আপনারা জানেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে, এই যে মেন্টালি দিক থেকে মানসিকভাবে যারা বিধ্বস্ত হয়ে আছেন, এটা আমি প্রথমেই বলেছি, বা এই যে ট্রমা বা বিভিন্ন ভয় পাচ্ছেন, আতঙ্ক, এগুলো কিন্তু এটা আমাদের জীবনে চলতেই থাকে। অনেক সময় আমরা যেই মানুষটিকে সবচেয়ে ভালোবাসি, সে কোনোভাবে হয়তো কিছু কাজ করে ফেললাম, সেটা একটা ভয় বা আতঙ্ক তৈরি হলো, কিন্তু সে খুবই আপনাকে কিন্তু সত্যিই সে ভালোবাসে, আপনাকে ভালোর জন্য হয়তো বলছে, আমরা অনেক সময় সেটা বুঝি না। এই সমস্যাগুলো অনেক সময় তৈরি হয় আমাদের। সব রকম চিকিৎসা এখানে হয় এনবিপিতে। সেটা নিয়ে আপনাদের একেবারেই আগে থেকে আপনাদের জানানো যে এই দুটি নাম্বার, যেটা হেল্পিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537, এই দুটি নাম্বার আপনারা নোট করে রাখুন এবং ডাক্তারবাবুদের পরামর্শ নিন। নিশ্চয়ই এই জায়গা থেকে একটা মুক্ত জায়গায় নিশ্চয়ই ফিরে আসবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি ডায়মন্ড হারবার থেকে বলছিলাম। বলুন, কি সমস্যা বলুন। সমস্যা হলো আমার বাচ্চার সমস্যা। বাচ্চার বয়স 2 বছর, ও খেতে চায় না, আর
মানে সব সময় মুখ থেকে নালা যাচ্ছে। শুনুন, সব সময় লালা পড়ছে, হুম, মানে বাচ্চার বয়স কত বললেন? 2 বছর। 2 বছর। আচ্ছা, এমনি কথাবার্তা বলতে পারে ঠিক মতো? না, মানে স্পষ্ট কোনো কথা বলে না, এমনি হ্যাঁ হ্যাঁ এমনি করে। আর এমনি হাঁটা চলা ঠিক মতো করতে পারে? হ্যাঁ, হাঁটা চলেছে। আচ্ছা, ঠিক আছে। আর তার মানে পড়াশোনা তো এখন স্টার্ট করার কথাও না, না না না, 2 কিন্তু বছর। হ্যাঁ 2 বছর, কিন্তু আর যে একটা নর্মাল বাচ্চার যেরকম সব অ্যাক্টিভিটিস গুলো সেগুলো ওর মধ্যে আছে নাকি কিছু? সব হ্যাঁ, হ্যাঁ সেগুলো সব ঠিক আছে। শুধু মুখ দিয়ে লালা পড়ে কি মুখ খুলে রাখে? না, যে মানে যখন খেলা করছে তো খেলা করছে নালা পড়ছে ওই সময়। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, শুনুন না। ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, ছোট বয়স, আপনি একটা কাজ করুন, আমাদের এখানে একবার নিয়ে আসুন, আর ছোটবেলার থেকে কি কি হয়েছে ওর, ঠিক আছে, সেগুলো মাথায় রাখবেন। কোনো সময় শরীর খারাপ হয়েছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা, আর আগের যে মানে বাচ্চাকে যে চাইল্ড স্পেশালিস্ট দেখে, ঠিক আছে, সেই তার প্রেসক্রিপশন কোনো রিপোর্ট থাকলে সেগুলো সেগুলো নিয়ে আসবেন, সব এখানে নিয়ে দেখাবেন। তারপরে দেখে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি লালাটা কেন পড়ছে। লালা পড়ার অনেকগুলোই কারণ থাকে, কিন্তু অনেক সময় যদি কোনো ম্যাচিউরিটির অভাব হয়, মানে ব্রেন যদি ম্যাচিওর ঠিক না থাকে, সেখানে কিছু ফিজিক্যাল কিন্তু ফাংশনাল প্রবলেম হয়, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যায় যে লালা পড়ছে। কিন্তু এখানে আপনি বলছেন যে মুখ খুলে রাখে না, মানে কি বলবো, স্প্যাস্টিক ব্যাপারটা নেই, আমি যেটা ওয়ার্ডটা বললাম স্প্যাস্টিক ব্যাপারটা নেই, কিন্তু প্রবলেমটা যেটা আছে সেটা দেখে নিতে হবে কি, কারণ ফিজিক্যাল ডায়াগনোসিসটা সবচেয়ে বেশি দরকার, মানে ক্লিনিক্যালি যেটা হয়, মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস যদি না হয় তাহলে এগুলো কিন্তু রিপোর্ট বেসড ডায়াগনোসিস না, ওটা পরে। আগে হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, মানে ডাক্তারবাবুরা আমাদের এখানে দেখে কি বুঝলাম, তারপর যদি কোনো টেস্ট করাতে হয় সেই টেস্টগুলো পরে আসবে, তার জন্য নিয়ে আসবেন। আর একটু খেয়াল রাখবেন যে বাচ্চার কথা মানে কানে ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা, সবকিছুই একটু ফলো করুন, আর দেরি করবেন না। ছোট আছে তার মানে জিনিসটা অল্পর দিকে আছে, তাহলে এটা তাড়াতাড়ি ঠিক করে নেওয়া যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। একদম, আমরা অবশ্যই একটু বলে দেবো যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আমি অবশ্যই শিডিউলগুলো জানিয়ে দিচ্ছি। আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, যিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু ডিরেক্টরকে পাচ্ছেন অবশ্যই। এছাড়া খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং শ্যামপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন। এছাড়া আপনারা হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মেচিদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ভুবনেশ্বরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। সেখানে কিন্তু ওপেনিং হবে 15/3/25 পাচ্ছেন, 15 তারিখে পাচ্ছেন ভুবনেশ্বরে, সেখানে ওপেনিং হচ্ছে, প্রথম দিনই কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। এছাড়া আপনারা হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনারা গঙ্গাসাগর শিফট করে সেটা কিন্তু কাকদ্বীপ হয়েছে, সেখানে শিফট হয়েছে। ডক্টর বি শর্মাকে সেদিন পাচ্ছেন প্রথম দিনই, 22 তারিখ পেয়ে যাচ্ছেন, 22/3/25। এবং শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, মালদহে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গৌহাটিতে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, পুরুলিয়াতেও বন্ধুরা ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। এবং আরো যে জায়গা সেটা আমি একটু জানিয়ে দিচ্ছি। এবং 4/4/25 পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এপ্রিল মাসে পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, এবং 7 তারিখে পাচ্ছেন 7/4/25 দিল্লিতে পাচ্ছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, এবং 7/4/25 সেই দিন কিন্তু আপনারা রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এবং আপনারা তো জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন,
উদিরপুরে পেয়ে যাচ্ছেন এবং হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে বন্ধুরা পাচ্ছেন। সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন, কার বিষয়? আমি বর্ধমান থেকে বলছি। বলুন বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে মানে আমার এই রোদে বেরালে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে। হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে এটা? এটা হয়ে গেল এই 6 মাস। রোদে বেরালে। আর এমনি আপনার ঠান্ডা লাগার ধাত কি আছে? হ্যাঁ, ঠান্ডা লাগার একটু রাত আছে। আচ্ছা, আর শীতকালে কি একটু কষ্ট বেশি হয় ঠান্ডা লাগলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইনোসাইটিস, যেটা আমরা বলি সাইনাসের সমস্যা। সাইনাসের সমস্যায় অ্যাকচুয়ালি হয়টা কি, সাইনাসটা কি হয়? আমাদের কিছু পয়েন্টস আছে এখানে, সাইনাস গ্ল্যান্ডগুলো আছে, ঠিক আছে? এই পজিশনে যখন দেখা যায় খুব বেশি কাফ জমে, মানে আমাদের যদি শ্লেষ্মা জমে যায়, ঠিক আছে, মিউকাস যেটা বলি, তখন দেখা যায় যে সেখানে কিন্তু খুব বেশি ব্যথা হয়। ব্যথাটা আবার কখন বেশি বাড়ে? যদি আপনি বেশি পরিশ্রম করেন দেখা যাবে বেড়ে গেছে, বা রোদে ঘোরাঘুরি করছেন দেখা যাবে যে ব্যথা বেড়ে গেছে। এবং এটাকে কিন্তু ঠিক করতে হয়। যদি ঠিক না করেন দেখবেন যে রিপিটেডলি যত দিন যাবে মানে অল্পতেই তখন দেখবেন ব্যথাগুলো কিন্তু হচ্ছে। এটা ঘাবড়ানোর কিছু নেই, এর ট্রিটমেন্ট আছে। আমাদের পঞ্চকর্মার একটা নাসিয়াম বলে একটা পদ্ধতি আছে, যেই ট্রিটমেন্টটার মাধ্যমে কিন্তু এটাকে ঠিক করে নেওয়া যায়। আর এর জন্য আপনার আসতে হবে আমাদের এখানে কয়েকদিন, এটা ট্রিটমেন্ট নিলেই দেখবেন যে চট করে ঠিক হয়ে গেছে। এটা ঘাবড়ানোর কোনো সমস্যা নেই। একদম। আমরা হেল্পলাইন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 9830235527 এবং আরেকটি নাম্বার 9830235537। এই নাম্বার দুটো কিন্তু আপনাদের হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনারা সবকিছু ডিটেলসটা জানতে পাচ্ছেন। ডাক্তারবাবুদের কোথায় কখন পাচ্ছেন এবং কতটা আপনার বাড়ি থেকে কাছে না দূরে, সেই বিষয়ে বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন, ট্রিটমেন্ট করে থাকেন, সেটা কিন্তু প্লিজ আপনারা প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো ক্যারি করবেন, নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো। বলুন বলুন। আমি রানীগঞ্জ শুক্লা দত্ত বলছি। আচ্ছা, শুক্লাদি বলুন, কি সমস্যা বলুন। হ্যাঁ, বলছি আমি ওখানকারই পেশেন্ট। আমার নাতনি মানে আমার বোনজির ঘরে মেয়ে, ও না 2 বছর 2 মাস বয়স, সারাক্ষণে খ্যান খ্যান করে, কথা বলার এর মধ্যে তো কথা বলা উচিত, কথা ঠিক সেইভাবে বলতে পারে না মনে হয়। ঠিক আছে, এই জন্যই আমি প্রোগ্রামটা দেখলাম। এর আগে একটা বাচ্চার সম্বন্ধে বলছিলেন। আচ্ছা, বলছি যে নিজে কিছু জিনিস টিনিস ধরতে পারে হাত দিয়ে? হ্যাঁ, ধরে সেরকম ভাবে, মানে না, তার 6 মাস আগে হয়েছিল, ওর ডায়রিয়া হয়েছিল। এই ভ্যাকসিন দেওয়ার পরে ওর একটা ডায়রিয়া মতন হসপিটালাইজ ছিল। আর একটু মানে সর্দি কাশি এবং প্রেসার জাতীয় ভাব আছে, ইনহেলারও নিতে হয় ওর। আচ্ছা আচ্ছা, আর মেইন কথাটা হচ্ছে যে কথাটা বলতে পারছে না এখনো, তাই তো? কথাটা ঠিক হয়ে না, কিন্তু আমার পাশের ফ্ল্যাটের বাচ্চা দেখে ওর থেকে ছোট, কি সুন্দর কথাবার্তা সব অনুকরণ করে, যা বলি তাই বলার চেষ্টা করে, কিন্তু ও বলতে পারছে না। সেজন্যই আমার চিন্তা, যেহেতু ওর মা, আমার বোনের ঘর কেউ নেই, বোনজির ঘরের মেয়ে, আমার নাতনি ধরুন। আচ্ছা আচ্ছা, দেখুন একটা আপনি শুনতে থাকুন, আমি বলছি। কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হচ্ছে নর্মাল থেকে একটু অ্যাবনর্মাল থাকে, ঠিক আছে? অনেকে একটু আগে কথা বলে, অনেকে একটু মানে অনেকে একটু দেরিতে কথা বলে, অনেকে একটু দেরিতে হাঁটাহাঁটি করে, এগুলো নর্মাল। কিন্তু কিছু কিছু জিনিস, সিমটম গুলো যখন দেখবেন আপনাদের চোখে পড়ছে, যেন এটা মনে হচ্ছে না ঠিক, সেখানে কিন্তু দেখা যায় অনেক সময় কিন্তু সমস্যা থাকে। অটিজম বলে আমরা দেখবেন একটা সমস্যা দেখি, যেখানে বিভিন্ন সিমটম থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে কথা বলতে না পারাটা, ঠিক আছে? তো সেইগুলোও কিন্তু দেখার ব্যাপার আছে। আপনি তো আমাদের পুরনো পেশেন্ট, আপনি একবার ও বাচ্চাটাকে নিয়ে আসুন আমাদের এখানে, ঠিক আছে? একবার দেখার ব্যাপার আছে, সামনাসামনি দেখলে আমরা সিমটম গুলো দেখলে বুঝতে পারবো পারফেক্টলি কি থেকে হয়েছে। হতে পারে খুব একটা একেবারেই সাধারণ সমস্যা, ওটা কোনো ট্রিটমেন্টও নাও লাগতে পারে। আবার এমনও হতে পারে যে যেটার সমস্যাটা একটু বাড়ছে, মানে বা একটু বড় সমস্যাই আছে, যেটা কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে হয়তো ঠিক করা যাবে। সেটা হলেও তাহলে আমরা বলে দেবো সেভাবে, এবং সেভাবে ট্রিটমেন্ট হবে। তো একবার নিয়ে আসুন, দেরি করবেন না, কারণ যখন আপনার মাথায় এটা এসছে যে বাচ্চাটার একটু প্রবলেম আছে, তো একবার দেখিয়ে নেওয়া না বুদ্ধিমানের কাজ হবে।
আর আপনি আমাদের পুরনো পেশেন্ট, আমাদের সম্বন্ধে আপনার তো নলেজ রয়েছে। ঠিক একদম। আছে। আমরা অবশ্যই একটু দেখে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এবং গ্রুপ অফ ডক্টরস বা ডক্টর এক্সপার্ট ডক্টরদের দ্বারা তারা মানে একেবারে কি বলবো সুন্দরভাবে তারা একটা জীবন পেয়েছেন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন। সেটাই কিন্তু আমরা অবশ্যই ক্লিপিংসের মাধ্যমে তুলে ধরছি। আপনারা সেটা দেখুন কতটা তারা সুস্থ হয়ে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে শেয়ার করছেন, কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা নির্মল হাসি। আসুন আমরা দেখে নিই, তারপরে অবশ্যই আবার আমরা আলোচনায় ফিরে আসবো। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব একদম নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছুর কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই। আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? এলাকাতে ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন?
আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্ট রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ। আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হচ্ছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, যে হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। আবার আমরা সত্যি ফিরে আসলাম। দেখলেন তো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন তারা কতটা সুস্থ জীবন পেয়ে তারা কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত হয়ে প্রাণ খোলাভাবে তাদের বক্তব্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিলেন। এইভাবেই কিন্তু বিভিন্ন চিকিৎসা সেখানে হয়, শুধুমাত্র একটি চিকিৎসা নয়, সেখানে মানে সব রকম চিকিৎসা কিন্তু আপনি পাচ্ছেন। একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব রকম চিকিৎসা, ক্রনিক ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন মানসিক, মেন্টালি বা শারীরিক, যেটা ফিজিক্যালি, সব রকম চিকিৎসা কিন্তু এখানে হচ্ছে। তার সঙ্গে তো আপনারা জানেন স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, সব রকম ট্রিটমেন্টই কিন্তু আপনারা এনবিপিতে পাচ্ছেন। এরকম একটি সুন্দর একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে এসে আপনারা যখন সব রকম পান, সত্যি তখনই কিন্তু আপনাদের মধ্যেও একটা বেশ একটা প্রাণবন্ত ভাব আসে। তার কারণ একটা, আপনারা সুস্থ জীবন যখন পেয়ে নিজেকেই ভাবেন যে সত্যি আরো বেঁচে থাকার আনন্দটা মনে হয় তখন বেড়ে যায়। অবশ্যই এইভাবেই কিন্তু পথ চলা। প্রত্যেকটি ডক্টরদের তাদের নিখুঁত এবং নির্ভুল, তাদের এত সুন্দরভাবে তারা কিন্তু ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা কিন্তু দিয়ে মানুষকে কিন্তু সুস্থতার জায়গায় পরিণত করছেন, সুস্থতার জায়গা ফিরিয়ে দিচ্ছেন। আমরা আবার আলোচনায় ফিরবো, তার কারণ আমাদের সঙ্গে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, লিভার ফাংশন বা লিভারের সমস্যা, বা তার আগে থেকে আমরা কিভাবে বুঝবো, খুব একটি গুরুত্বপূর্ণ অর্গান। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। ডাক্তারবাবু, যেটা আমাদের আলোচনা চলছিল যে এটা থেকে আমরা কিভাবে আগে থেকে বুঝবো, বা রোগটি হলে বা কি ক্ষতি হতে পারে আমরা জানবো এই বিষয়ে। দেখুন, প্রথমে বলি যে আমি যেটা আগে বলছিলাম একটু, যে আমাদের লিভারটা কিন্তু অনেক সময় আমরা যখন বুঝতে পারি তখন অনেকটা কিন্তু প্রবলেম অলরেডি ভেতরে তৈরি হয়ে যায় লিভারের। তো প্রথম খুব কমন একটা জিনিস রোগ আছে আমরা যেটা দেখতে পাই, যে জন্ডিস। জন্ডিসে কি হয়, যে আমাদের বিলিরুবিনটা ব্লাডে বেড়ে যায়, এবং জন্ডিসটা হলে কি হয়, শরীরের মধ্যে একটা পিগমেন্টেশন, ইয়েলোইশ পিগমেন্টেশন চলে আসে। দেখবেন পেচ্ছাপটাও হলুদ হচ্ছে, পায়খানার রংটা সাদা হচ্ছে অনেক সময়। তারপরে দেখবেন চোখের যে আমাদের সাদা পার্টটা, সেটা দেখবেন হলদেটে টাইপ হচ্ছে। আরো যখন বাড়ে, যত বাড়বে দেখবেন ওটা আরো বেশি, যত জন্ডিসটা বাড়তে থাকে তত হলদে ভাবটা আরো বাড়তে থাকে, গায়ের রং হলদেটে হয়ে যায়। এগুলো কিন্তু জন্ডিসের একটা বড় সিমটম। এছাড়া আমি বলবো যে আরো কিছু সিমটম আছে, সেটা শুধু জন্ডিস নয়, লিভারের যে কোনো প্রবলেমে দেখা যায় ব্যাপারগুলো। তো সেটা হচ্ছে, দেখবেন অনেক সময় পেটটা ব্যথা করবে। পেটটা কি কোথায়, বিশেষ করে ডান দিকটায় অনেক সময় পেটে আমাদের ব্যথা করে, পেটের ডান দিকটায়।
তো সেখানে হতে পারে যে সেটা লিভারের প্রবলেম থেকে হচ্ছে, লিভারের কোনো একটা সমস্যা। এখানে জন্ডিসের পাশাপাশি আমরা জানি অনেকগুলো হেপাটাইটিস বলে, ঠিক আছে? হেপাটাইটিস মানে ইনফ্লেমেশন হয় আমাদের লিভারটার উপরে, হেপাটাইটিস। আইটিস যেখানেই বলি আমরা, সেখানে বুঝবেন যে সেখানে একটা ফোলা ভাব হবে, ইনফ্লেমেশন হবে, সেখানে গরম একটা ভাব হতে পারে, সেখানে ব্যথা হতে পারে, ঠিক আছে? সেখানে কালার একটা রেডনেস আসতে পারে, এই ব্যাপারগুলো। তো লিভারটা তো আমরা দেখতে পাই না, তো যেটা করতে বুঝবো সেটা হচ্ছে সেখানটায় একটা দেখবেন কেমন হয়ে আছে, যেন মনে হবে খাওয়াটা খাচ্ছি কেমন, পেটটা ভার হয়ে আছে, কি হচ্ছে, এটা হতে পারে। বা ব্যথা হতে পারে, বেশি পরিশ্রম করলেও দেখা যায় অনেক সময় ব্যথা হচ্ছে, বেশি খেয়ে ফেললেও অনেক সময় দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে, রেস্ট না নিলেও দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাই যে লিভারের জায়গাটায় ব্যথা হচ্ছে। এটা গেল। দ্বিতীয় কথা যে হেপাটাইটিস ছাড়া ওগুলো কিছু আছে ইনফেকশন থেকে হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের যে আমাদের জার্ম থাকে, সেই জার্মের ইনফেকশন থেকে হতে পারে কিছু, সেগুলো। তারপরে হচ্ছে ধরুন আমাদের ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা কিন্তু আজকালকার দিনে খুব কমন। এবং এই যে ফ্যাটি লিভার, আমরা ভাবি যে ফ্যাটি লিভার হয়েছে তো কি হয়েছে, আমরা কিন্তু কোনো পাত্তা দিই না, তোয়াক্কা করি না, যা হচ্ছে হোক গিয়ে, কি আর হবে, ফ্যাটি লিভার সবারই থাকে। এই ধারণাটা যে এত ডেঞ্জারাস একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য, এটা কিন্তু মাথায় রাখুন। ফ্যাটি লিভার কিন্তু থাকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম করে থাকে। যদি দেখছেন কোনো সময় ইউএসজি করে আপনার ফ্যাটি লিভার হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি করলেন, দেখলেন যে ফ্যাটি লিভার আছে, গ্রেড 1 আছে ধরুন শুধু, বা ধরুন অল্প একটু ফ্যাটি লিভার হচ্ছে, তাহলে কিন্তু সতর্ক হয়ে যান। নাহলে কিন্তু ওটা আপনার যে লাইফস্টাইলটা এতদিন চলছিল সেটার মধ্যেই যদি থাকেন, দেখবেন ওটা 1 থেকে 2, 2 থেকে 3 যেতে বেশি সময় লাগবে না, ঠিক আছে? আর আলটিমেটলি তারপরে কিন্তু দেখবেন সিরোসিস অফ লিভার, যেখানে লিভারের সেল পুরো ড্যামেজ হয়ে যায়, নষ্ট করে দেওয়া হয় ভেতর থেকে, সেগুলো হয়ে যায়। আর তারপরে তো লিভার ক্যান্সার আছেই। তো এত বড় বড় রোগ কিন্তু আসতে পারে আমাদের লিভারের সমস্যা থেকে। এই যে সমস্যাগুলো, এর সিমটম গুলো আমি এবার বলছি যে আমরা আলোচনায় যাবো স্যার। হ্যাঁ। তার আগে কি আমি হ্যাঁ। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি স্বপন বলছিলাম বর্ধমান। আচ্ছা, কি সমস্যাটা বলুন। সমস্যা বলতে দাঁতের সমস্যা, হুম, দাঁত। ও, আর দাঁতের জন্য যে মলম গুলো হয় না, ওগুলো আমি ইউজ করছি, কিন্তু আচ্ছা। কমে যাচ্ছে, কিন্তু তারপরে আবার হয়ে যাচ্ছে। আচ্ছা, শুনুন আপনি। দাঁতের জন্য, দাঁত। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনি দাঁত শুনুন। একটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন। হুম। তো এই যে দাঁতগুলো হয়, এগুলো কিন্তু ছোঁয়াছুঁয়ি মানে কেমন, ধরুন আপনার ধরুন ঘাড়ে হয়েছে সাপোজ, ঠিক আছে? এবার আপনি তো টাওয়েল ইউজ করছেন বা গামছা ইউজ করছেন, এবার সেটা আপনি বিভিন্ন জায়গায় শরীরের ইউজ করছেন, তো দেখা যাবে যে এখান থেকে কিন্তু অন্য জায়গায় একটা হয়ে গেছে। এটা খুব মাথায় রাখবেন, খুব সাবধান। দ্বিতীয় কথা, যে আপনার জামা কাপড়গুলো রেগুলার কিন্তু ডিটারজেন্ট দিয়ে ধোবেন, যাতে যত খাড় জাতীয় দিয়ে ধোবেন তত ভালো, এবং রোদে শুকাবেন একদম, মানে খুব কুড়মুড়ো করে যেন শুকিয়ে যায় একদম, মানে যাতে কোনো স্যাঁতস্যাঁতে ভাব না থাকে। আর রেগুলার চেঞ্জ করবেন। যদি আপনি ইনার পরেন, আন্ডারওয়্যার যেগুলো বলি আমরা, আন্ডারওয়্যার পরছেন, সকালে পরছেন, এখন গরম চলে এসছে আরো মারাত্মক, সকালে পড়েছেন, সারাদিন কাজ করলেন, এবার বাড়িতে এলেন, এসে আবার বেরোচ্ছেন, সাথে সাথে চেঞ্জ করে নতুন একটা পরে নেবেন, মানে আরেকটা ধোয়া পরে নেবেন। আর এটা কিন্তু আপনি ডিটারজেন্ট দিয়ে ধোবেন। গেল। যদি দেখা যাচ্ছে যে আপনার ঘরে এসছেন, ঘর থেকে বেরাচ্ছেন না, ওটা পরে থাকবেন না। ইনার ওয়্যার বা আন্ডারওয়্যার কিন্তু ঘরে পরে থাকতে নেই 24 ঘন্টা, খুব ক্ষতিকারক, ঠিক আছে? শরীরে যখনই ঘুমোতে যাবেন, সবসময় শরীরটাকে হালকা রাখবেন। যত খোলামেলা রাখবেন, তত কিন্তু আপনার বডির ব্লাড সার্কুলেশনটা ঠিক হবে, ঘুম ভালো হবে, শরীরও ভালো থাকবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? অনেকে আছে না, যেটা পরে আছে ওটা পরে ঘুমিয়ে পড়লো, ড্রেস চেঞ্জ করলো না, বা সব সময় ইনার গার্মেন্টস পরে থাকে, শরীরটাকে টাইট রেখে দিল। টাইট রাখা যাবে না। শোয়ার সময় দেখবেন আপনি যদি কোনো একটা মহিলাদের একটা নাইটি বলে একটা ড্রেস হয়, ওটা কেমন হয়, ঢলঢলে হয়, ওটাই নিয়ম। বা ধরুন আপনি একটা নাইট স্যুট পরলেন, আপার লোয়ার দুটোই থাকে, যেখানে নাইট স্যুটটাও কিন্তু ঢলঢলে হবে, একদম কটনের হবে, পিওর কটনের, কোনো সিনথেটিক না।
তাহলেই কিন্তু আপনার শরীর ভালো রাখবে, ঠিক আছে? এবং যেটা বললাম, যাতে কোনো রকম ওই রকম না হয় যে একটা আন্ডারওয়্যার দুবার করে পরছেন, ওগুলো করবেন না। আর তার সাথে সাথে অন্যের গামছা আপনি ইউজ করবেন না বা আপনারটা কাউকে দেবেন না, তাহলে আপনার থেকে অন্য কারো ছড়াতে পারে। আপনি সারা শরীরে যেই পার্টটায় হয়েছে সেই পার্টটা বাদ দিয়ে বাদ বাকি পার্টটা একটা টাওয়েল ইউজ করুন। সেই পার্টের জন্য একটা আলাদা কিছু রাখুন। সেই স্নান করার পর ভিজে জায়গাটাকে আপনি ভালো করে মুছুন, ওইটা দিয়ে চেপে চেপে মুছবেন, ঘষে দেবেন না। ঘষে দিলে ওখান থেকে রস গড়াবে, রস গড়ালে কিন্তু আরো খারাপ, ঠিক আছে? এগুলো মাথায় রাখুন, এইভাবে মেনটেন করুন নিজেকে। তার পাশাপাশি কি করবেন, আমাদের এখানে ট্রিটমেন্ট আছে, এটা ওরাল মেডিকেশন নিতে হয়। শুধু মলম লাগালে এটা কোনোদিন শেষ হবে না। আজকে হবে, কালকে কমে যাবে, পরশুদিন আবার হবে, ঠিক আছে? আপনার কিন্তু এই ফাঙ্গাল ইনফেকশনটা খুব খারাপ জিনিস। এটা একবার হলে অনেক সময় নিয়ে নেয়, তার জন্য প্রপার মেডিকেশন দরকার। তার জন্য আয়ুর্বেদা এর ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করালে দেখবেন এটা আস্তে আস্তে পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আমাদের হেল্পলাইনে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। একদম। আমি অবশ্য আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, তার আগে আমি একটু চেম্বার বা অ্যাড্রেসগুলো একটু জানিয়ে দিচ্ছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর আর দেখে পেয়ে যাচ্ছেন, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া আপনারা খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকছেন, বহরমপুরে ডক্টর এ হালদার থাকছেন, বাঁকুড়াতে ডক্টর বি শর্মা থাকছেন এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন এবং শ্যামপুরে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, যিনি আমাদের গেস্ট ডক্টর, আজকে গেস্ট ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন বোলপুরে। এছাড়া আপনারা হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন এবং ভুবনেশ্বরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। সেটা ওপেনিং হবে অবশ্যই সেই প্রথম দিনই, কিন্তু 15/3/25 ওপেনিং হচ্ছে, সেখানে কিন্তু প্রথম দিনই ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। এছাড়া আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কাকদ্বীপে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনাদের গঙ্গাসাগর শিফট করেছে কাকদ্বীপে, সেখানে কিন্তু উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন। এছাড়া শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কোচবিহারে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, মালদহে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে এবং ডিব্রুগড়ও বন্ধুরা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, পুরুলিয়াতে ডক্টর এ হালদারকে পেয়ে যাচ্ছেন। আপনাদের এই শিডিউলটা আমি জানিয়ে দিলাম। এবং আরো যে জায়গাটি, যেটা হলো এপ্রিল মাসে আপনারা পাচ্ছেন 4/4/25 গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন। এছাড়া কিন্তু 7/4/25 দিল্লিতে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা থাকছেন উপস্থিত 4/4/25 অর্থাৎ এপ্রিল মাসে। এবং 7/4 পাচ্ছেন 7/4/25 কিন্তু রায়গঞ্জে উপস্থিত থাকছেন ডক্টর এস ঘোষাল। আপনাদের আমরা শিডিউলটা জানিয়ে দিলাম। এবং অবশ্যই আরো যে ডিটেলস যদি জানতে চান, অবশ্যই দুটি ফোন নাম্বার রয়েছে। এছাড়া আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যম নামে অবস্থিত এবং সেখানে সোম থেকে শনি কিন্তু বিভিন্ন ডক্টররা থাকছেন এনবিপি। এবং আপনারা পাচ্ছেন হাতিবাগানে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, খিদিরপুরে বন্ধুরা পাচ্ছেন। এছাড়া কিন্তু হাওড়া শিবপুর বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে সেখানে কিন্তু উপস্থিত থাকেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন। হেল্পিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলস জানতে পারছেন কোথায় কখন ডাক্তারবাবুরা থাকছেন। এছাড়া তো আপনাদের আমরা বলে দিচ্ছি যে কোথায় কখন পেয়ে যাচ্ছেন, কিন্তু ডিটেলসটা জানার জন্য, আরো বিশদভাবে জানার জন্য এই দুটি নাম্বার ভীষণভাবে আপনাদের হেল্প করবে। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, চিকিৎসা করে থাকেন, সেই অবশ্যই আপনারা কিন্তু বন্ধু প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলোকে ক্যারি করবেন, নিয়ে আসবেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আলোচনা সিরোসিস অফ লিভার বা লিভার ক্যান্সার, মানে এগুলো একটা মারাত্মক জায়গায় চলে যায়, আমরা সেটা নিয়ে একটু শুনবো আপনার কাছে। হ্যাঁ, দেখুন এই যে রোগগুলো বললাম, তার সিমটম গুলো বললাম, এবার কেন হয় একটু বলি। প্রথম কথা, কিছু যেটা আমি বললাম, যেটা না, আমি যে লিভারের যে সমস্যাগুলো বললাম সবগুলো, তার মধ্যে হেপাটাইটিস ধরনের যেগুলো আছে সেগুলো হচ্ছে কিছু কিছু আছে যেগুলো কমপ্লিটলি কিন্তু কি বলবো, যে কোনো একটা ইনফেকশন হলে সেটা ঠিক হয়। তাছাড়া যে আরগুলো আছে সেগুলো কিন্তু মেইনলি লাইফস্টাইল ডিসঅর্ডার থেকে হয়। মানে আমাদের যে
খাদ্য খাবারের ধরন, সেটা কিন্তু বিশাল বড় এফেক্ট ফেলে আমাদের লিভারের মধ্যে এবং লিভারকে ড্যামেজ করে। প্রথমে কথা বলি যে একটা ফ্যাটি লিভার কিন্তু আমরা দেখছি দুরকম ভাবে হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে কি, যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল খাচ্ছে মানে মদ খাচ্ছে, তাদের কি হয়, ফ্যাট জমতে থাকে। আমি বলেছিলাম যে কি হয় যে লিভার কিন্তু ফাংশন এমন ভাবে করে যে সে যেটাকে অ্যালাউ করতে চাইবে সেটাকে অ্যালাউ করবে, যেটাকে চাইবে না সেটাকে অ্যালাউ করবে না। তেমনি এই যে অ্যালকোহল, দেখবেন প্রথমে যখন কেউ নেশা শুরু করে তখন কিন্তু সে নেশাটা করতে গেলে শরীর খারাপ হয়, কারণ কি, ওটা বডির কিন্তু একটা মেকানিজম যাতে সে ওটা শরীরে গ্রহণ না করে, ঠিক আছে। কিন্তু দেখবেন প্রথমে কি হয়, দেখা গেছে কি অল্প একটু মদ খেলেই মানুষের শরীর খারাপ হচ্ছে বা নেশা হয়ে যাচ্ছে। কিন্তু যখন কেউ দিনের পর দিন খেতে থাকে তখন কিন্তু অল্পর পর আরো আস্তে আস্তে বাড়াতে থাকে। প্রথমে অল্প ধরুন এক গ্লাস, তারপরে 2 গ্লাস, তারপরে 4 গ্লাস, এরকম করে কিন্তু লোক বাড়াতে থাকে, আর একটা টাইমের পরে তারা অ্যাডিক্টেড হয়ে যায়। এই অ্যাডিকশনটার মেন কারণ হচ্ছে লিভার তাকে কিন্তু আর বাধা দিতে পারছে না, কারণ লিভার ভাবছে যে ও এটা নর্মাল জিনিসটা, কারণ ও সবসময় দেখে ফেলছে জিনিসটা তার শরীরে ঢুকছে। যখন নতুন কিছু ঢোকে ও বাধা দেয়, খারাপ কিছু ঢোকে ও জানে যে এটা খারাপ, সেটাকে বাধা দেয়। কিন্তু নতুন কিছুকে ও বুঝতে পারে না প্রথমে যে খারাপ না ভালো, প্রথমে বাধা দেবে, দিতে দিতে যখন দেখবে সেই ব্যক্তি রেগুলার নিচ্ছে, তার মানে হয়তো এটা ভালো, ঠিক আছে। এটা কিন্তু ওষুধের ক্ষেত্রেও হতে পারে। ওষুধ যদি দেখা যাচ্ছে কোনোটার সাইড এফেক্ট আছে, প্রথমে কিন্তু লিভার সেটার খারাপটাকে ঢুকতে দেবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, গেল তো এইভাবে লিভারেরটা যদি যখন এরকম ফ্যাটি হয়ে গেল, তার মানে তখন তার ফাংশনটা গন্ডগোল হয়ে গেল, তখন কিন্তু পেটের সমস্যা দেখা দেবে। দেখবেন যাদের ফ্যাটি লিভার আছে 90% লোক কিন্তু অ্যাসিডের বড়ি খায় ঘুম থেকে উঠে। কেন খায়? কারণ তাদের হাইপার অ্যাসিডিটি হবেই, কারণ লিভার ফাংশনটা ঠিক নেই। লিভার যেটা আমি বললাম যে আমাদের পাচন ক্রিয়াতে হেল্প করে, তখন কিন্তু ঠিক মতো ওর ফাংশন করতে পারছে না, এবং আস্তে আস্তে ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এভাবে, কারণ ও তো চাপা দিয়ে দিচ্ছে অ্যাসিডটাকে। অ্যাসিডের যদি কষ্টটা মানুষ বুঝতে পারতো তাহলে খাওয়াগুলো চেঞ্জ করতো। কিন্তু যেই একটা আছে হাতের কাছে SOS, মানে যেই প্রবলেম হচ্ছে খেয়ে নিচ্ছে ওষুধগুলো ওষুধের দোকান থেকে কিনে কিনে, আদৌ তার জন্য ওটা কতটা ক্ষতিকারক না ভালো কিছুই জানে না কিন্তু, ঠিক আছে, কারণ সে ডক্টর নয়। আর যে ওষুধটা ওষুধের দোকান থেকে দিচ্ছে সেও ডাক্তার নয়, সে হচ্ছে একজন হয়তো ওষুধের বিক্রেতা। তার সাথে কিন্তু ডাক্তারবাবুর কোনো মানে মিলই নেই। ডাক্তারবাবুদের জায়গাটা কিন্তু আলাদা। যদি কোনো ডাক্তারবাবু, কোনো অ্যালোপ্যাথি ডাক্তারবাবু কোনো একটা মেডিসিন প্রেসক্রাইব করে, বুঝতে হবে তার ওটা ছাড়া চলবে না, তাই দিতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বলবো যে অ্যালোপ্যাথি ওষুধ যারা খান, ইমার্জেন্সিতে ওটার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আপনি যদি লাইফস্টাইলে এমন করে নিতে পারেন যেখানে আপনার ওই ওষুধ খেতে লাগবেই না, ওই সিচুয়েশনটাই আসবে না, আপনার ছোটখাটো সমস্যা যেগুলো থাকছে প্রথমেই আপনি ঠিক করেছেন নিজের লাইফস্টাইল চেঞ্জ করে আয়ুর্বেদ ওষুধ খেয়ে, তাহলে দেখবেন ওই বড় সমস্যাটা আসছে না। তা তবুও বলছি, যাদের বড় সমস্যাও আছে, এই যে যতগুলো রোগের নাম বলছিলাম আজকে, সেই সমস্যাও আছে, সেগুলোর জন্যও আয়ুর্বেদ আছে, কিন্তু তাকে আপনার সময় দিতে হবে। আপনি আজকে এসে ম্যাজিক চাইলে হবে না, কিন্তু এনবিপিতে কিন্তু খুব দারুণ রেজাল্ট আছে, এটা কিন্তু আমাদের রেকর্ড আছে। কারণ আপনারা যখন টিভিতে শোনেন তখনই বুঝতে পারেন, পেশেন্টরা বলে কোনো মানে টাকা দিয়ে কোনো সেলিব্রিটিকে হায়ার করে এনে তাদেরকে দিয়ে বলানো হচ্ছে না যে এটা বলুন এটা ভালো। এটা কিন্তু একেবারে আমাদের পেশেন্টরা যারা এখান থেকে স্যাটিসফাইড হয়েছে তাদেরই দেখবেন নতুন নতুন মুখ দেখতে পারবেন কিছুদিন পর পর, কারণ আমরা আস্তে আস্তে নতুন যারা রেজাল্ট পাচ্ছে তাদেরকে আমরা আবার এই ভিডিওগুলো তাদেরগুলো ছাড়তে, যারা রোগমুক্ত জীবন পেয়েছেন তাদেরকে কিন্তু এখানে হাইলাইট করা হচ্ছে। তার জন্যই বলবো এই কনফিডেন্সটা নিয়ে আসুন, এসে আমাদের এখানে দেখান, যে কোনো রোগের সমাধান কিন্তু আমাদের এখানে হচ্ছে। একদম। দেখো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন বলুন বলুন। আমি শাহিদ মন্ডি কথা বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে বলুন, কি সমস্যা বলুন। সমস্যা আমার গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা। প্রচন্ড ভাবে গ্যাসের সমস্যা রয়েছে। যে কোনো খাবার হওয়ার পরে গ্যাসটা মানে আমার হয়। এজ কত, বয়স কত আপনার? বয়স হচ্ছে 42। শুনুন, আপনার পায়খানা পরিষ্কার হয়?
পায়খানা মাঝে মধ্যে পরিষ্কার হয়, মাঝে মধ্যে পরিষ্কার হয় না। অনিয়মিত ভাবে হয়, তাই তো, ইরেগুলার হয়। হ্যাঁ হ্যাঁ। আর এবং পায়খানাটা কি আপনাদের নর্মাল হয় না কষা আছে, কষা ধরনের হয়? না, পায়খানা নর্মালি হয়। নর্মাল। আর আপনি জল কতটা খান? জল 3 থেকে 3.5 লিটার মতো প্রতিদিন খাই। আচ্ছা, আর ভাত খাবার সাথে আপনার জল খাবার হ্যাবিট আছে? না, আমি খাওয়া দাওয়ার পরেই জল খাই। খাবার কমপ্লিট করে উঠে তারপরে জল খাচ্ছেন, তাই তো? তারপরে জল। আচ্ছা, আর সারাদিনে আপনার বাইরের খাবার বেশি খেতে হয় না ঘরের খাবার? না, বাইরের খাবার খাই না। আচ্ছা, কিন্তু ঘরের খাবার যা খাচ্ছেন তাতেই আপনার অ্যাসিড হয়ে যাচ্ছে? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে এটা? এটা ধরুন 1 বছর। আচ্ছা, কোনো ট্রিটমেন্ট করেছিলেন? মাঝে মধ্যে গ্যাসের ট্যাবলেট ইউজ করা হয়। কোনো আলাদাভাবে ট্রিটমেন্ট করেননি? না। আচ্ছা, শুনতে থাকুন, খুব সাবধান, শুনুন, ঠিক আছে? খুব টিভিতে সাবধান। শুনুন। কথাটা কেন বললাম, দেখুন, যখন কেউ বাইরের খুব খাবার খায় সেখানে আপনি বুঝতে পারছেন যে খাবারের জন্য হচ্ছে, কিন্তু যখন আপনি ঘরোয়া খাবার খাচ্ছেন তাও আপনার হচ্ছে, তার মানে বুঝতে হবে ভেতরে কিন্তু প্রবলেমটা অনেকটা বড় হয়ে আছে, ঠিক আছে? এটাকে আর নেগলেক্ট করবেন না। 1 বছর একটা অনেক বড় সময়। এইমাত্র আমি বললাম যে ওষুধ দোকান থেকে কিনে খেলে অনেক প্রবলেম হতে পারে। তার কারণটাই হচ্ছে, প্রথম কথা, আপনিও ডাক্তার নন, যিনি দিচ্ছেন সেও ডাক্তার নয়, ঠিক আছে? এবং নিজে থেকে নিজের কষ্টটার থেকে উপশম পাওয়ার জন্য যে আপনি ওষুধটা খাচ্ছেন, সেটা আলটিমেটলি কিন্তু আপনাকে রোগটাকে সারাচ্ছে না, সিমটমটাকে বন্ধ করে রাখছে, এবং তাতে কিন্তু রোগটা আরো দিনের পর দিন বাড়বে। তাই এটা একেবারেই করবেন না। আমার একটাই কথা যে আপনাদেরকে, যে আপনার যে প্রবলেমটা হলো এটার জন্য ট্রিটমেন্ট রয়েছে, আয়ুর্বেদিক খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, যেটা করলে কিন্তু আপনার এই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং সেটা ডিলে করবেন না, কারণ আমি একটাই কথা বলি, ম্যাজিক হয় না, কিন্তু রেজাল্টটা এত সুন্দর আসবে যে আপনি স্যাটিসফাইড হবেন। তার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন, আর আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আর ইমিডিয়েট যেটা করবেন সেটা হচ্ছে, খাবার পরেই জল খেয়ে নেবেন না, 40 মিনিট পর জল খাবেন খাবার, আর খাবার আগে আধ ঘন্টা আগে জল খেয়ে নেবেন। মাঝখানের যে এই টাইমটা, এর মধ্যে কোনো জল খাবেন না। কারণ হচ্ছে, আমরা যে খাদ্য খাবারগুলো খাই সেটাকে মানে হজম করানোর জন্য, পচানোর জন্য কিন্তু আমাদের একটা অ্যাসিড শরীরে তৈরি হয়, HCl, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা আমাদের কিন্তু স্টমাকে পাওয়া যায়। এইটা যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, সেখানেও কিন্তু আপনার ইনডাইজেশনের প্রবলেম হবে, এবং দেখা যাবে দিনের পর দিন থাকতে থাকতে দেখা যাচ্ছে কম অ্যাসিড আছে বলেও কিন্তু অ্যাসিড বেড়ে যায়, ঠিক আছে? অ্যাসিড রিফ্লেক্স যেটা বলি। আর তাছাড়া আরেকটা হয় আপনার, আরেকটা যেটা প্রবলেম হতে পারে, যে আপনার গ্যাসও বেড়ে যেতে পারবে যদি ইনডাইজেশনের প্রবলেম হয়। একদম, আসলে একদম আমাদের তো সময় শেষ হয়ে গেছে। আপনারা অবশ্যই 2টি ফোন নাম্বার রয়েছে, হেল্পিং নাম্বার, যারা হয়তো ফোনে কথা বলতে পারলেন না ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি, তারা অবশ্যই যোগাযোগ করুন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, 9830235527, এবং আরেকটি নাম্বার 9830235537। এই 2টি নাম্বার নোট করে রাখুন, ভীষণভাবে আপনাদের কাজে লাগবে। এখন আমাদের এইভাবে কিন্তু এত সুন্দরভাবে অ্যানালিসিস করে দিচ্ছেন ডাক্তারবাবুরা, এবং এত সুন্দরভাবে অ্যানালিসিস করার পরেও যদি আপনারা সেগুলোকে মেনটেন করে চলতে পারেন, আমার মনে হয় ভীষণ ভালো থাকবেন। আর যদি সেটা মেজর জায়গা চলে যায়, তাহলে তো ডাক্তারবাবুরা রয়েছেনই, সেখানে যোগাযোগ করে আসতে হবে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে 1 মিনিট রয়েছে আর হাতে। কি বলবেন আপনি, একটু খাদ্য বা লাইফস্টাইলটা একটু? হ্যাঁ, একটাই কথা বলবো, যে একটা লাইফস্টাইল সুন্দর রাখতে হবে, সঠিক টাইমে ঘুমোতে হবে, মিনিমাম 7 ঘন্টা রাতের ঘুম, দিনের ঘুম নয়, রাতের ঘুম করতে হবে। খাবার ঠিক এমন খাবেন যেখানে শাকসবজির পরিমাণ অনেক বেশি থাকবে। একটা যদি 4 ভাগে আপনার রেগুলারের খাবারটা ভাগ করেন, 3 ভাগ রাখবেন শাকসবজি জাতীয় খাবার, 1 ভাগ রাখবেন আপনি যেটা হচ্ছে, যারা ননভেজ আছেন তারা হচ্ছে প্রোটিন পাওয়ার জন্য ননভেজ খাবার খাবেন, আর যারা ভেজিটেরিয়ান আছে তারা ভেজিটেরিয়ান ফুড যেগুলো আছে সেখান থেকে প্রোটিন পাওয়ার জন্য সেগুলো খাবেন। সেখানে আপনি কি বলবো, মানে দুধ জাতীয় খাবারগুলো কিন্তু রাখতে পারেন, কিন্তু পরিমাণটা এমন রাখবেন যেটা আমি বললাম, 3 ভাগ ভেজ আর 1 ভাগ নন ভেজ বা প্রোটিন রিচ ফুড। এইভাবে মেনটেন করুন, দেখবেন অনেক বেটার থাকবেন। আর প্রবলেম হলে ফেলে রাখবেন না, সাথে সাথে আমাদের কাছে নিয়ে আসবেন। একদম, এনবিপির হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, সতেজ থাকবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী আবার নতুন একটি এপিসোড নিয়ে ফিরে আসবো। সকলে ভালো থাকবেন। ডাক্তারবাবু ধন্যবাদ, নমস্কার।